সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন সাউথ এশিয়া কোর্সের সপ্তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি তোমাদের সাথে আমি উপস্থাপন করব তোমাদের সামনে, সেটা হচ্ছে প্রবলেমস অফ ডিসইন্টিগ্রেশন ইন ইউনাইটেড পাকিস্তান। অর্থাৎ ইউনাইটেড পাকিস্তানে, একত্রিত পাকিস্তানে সংহতির ক্ষেত্রে, ঐক্যের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, যে বাধাগুলো ছিল, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে একটু পাকিস্তান রাষ্ট্রের মানচিত্র সম্পর্কে একটু ধারণা নিই। পাকিস্তান রাষ্ট্রটা কেমন ছিল সে বিষয়ে ধারণা থাকা উচিত। আমরা দেখছি এই সবুজ, এই দক্ষিণ এশিয়ার এই পুরো মানচিত্রটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মানচিত্র। এখানে সবুজ যে অংশটা, এটা হচ্ছে পাকিস্তানের মানচিত্র। এ পাশে সবুজ এই অংশটা, আর এখানে সবুজ এটা 1947 সালের পাকিস্তানের যে মানচিত্র ছিল, স্বাধীনতা উত্তর 1947 সালের 14ই আগস্টের পরে এই মানচিত্রটা তোমাদের সামনে উপস্থাপন করেছে। তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিম পাশে একটা পাকিস্তান, যেটা ওয়েস্ট পাকিস্তান ছিল, আর মাঝখানে বিশাল ভারত, এটার দূরত্ব প্রায় 1200 মাইল বা 1800 কিলোমিটার। তারপরে পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ। তাহলে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান রাষ্ট্রটা ছিল অনেকটা উদ্ভট, অনেকটা অদ্ভুত, একটা একেবারেই অস্বাভাবিক একটা রাষ্ট্র। যাই হোক, আমরা সামনের দিকে এগোই। প্রবলেমস অফ ইন্টিগ্রেশনস আন্ডার দি ইউনাইটেড পাকিস্তান। ইউনাইটেড পাকিস্তানে যে সমস্ত সমস্যাগুলো ছিল ঐক্যের পথে, সংহতির পথে, সেগুলো আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য। এই ইমেজটার মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইন্টিগ্রেশন মানে একত্রিত হওয়া, আর ডিসইন্টিগ্রেশন মানে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। এই ছবিটা হচ্ছে ডিসইন্টিগ্রেশনের একটা ছবি। অর্থাৎ এটা হয়তো আগে একটা মানুষের মূর্তি ছিল বা মানুষের অবয়ব ছিল, এখান থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে বিভিন্ন অংশগুলো, পার্সেলগুলো, বিভিন্ন উপাদানগুলো সরে যাচ্ছে। এই যে সরে যাওয়া, মানে একটা আস্ত জিনিস থেকে ক্রমান্বয়ে কিছু জিনিস সরে যাওয়া, স্প্লিট হয়ে যাওয়া, কে বলা হয় ডিসইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে একত্রিত হওয়া, আর ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, মানে বিভিন্ন ভাবে সেগুলো স্পার্ক হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। শিক্ষার্থীরা, পাকিস্তান রাষ্ট্রে সংহতি অর্জনের পথে 1947 পরবর্তী পাকিস্তান রাষ্ট্রে, ইউনাইটেড পাকিস্তান যেটা বলছি আমরা, এই পাকিস্তান রাষ্ট্রে সংহতির অর্জনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, সেগুলো এই স্লাইডে আমি তোমাদের উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমত এই 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 কারণগুলোকে আমি মেনশন করেছি ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখিনি একটু কি কি কারণ ছিল ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ইকোনমিক ডিসক্রিমিনেশন, অর্থনৈতিক বৈষম্য। ডাইভার্সিটি অফ কালচার, সংস্কৃতিগত যে বৈচিত্র্যতা, সেটা। জিওগ্রাফিক্যাল লোকেশন, যেটা একটু আগেই বলেছি যে পাকিস্তান রাষ্ট্রের জিওগ্রাফিক্যাল যে লোকেশন, সেটা ছিল অনেকটা অদ্ভুত প্রকৃতির। তারপরে এথনিসিটি, জাতি হিসেবে আমরা বাঙালি, পাকিস্তান রাষ্ট্রে বিভিন্ন যে জাতি এবং ধর্মের, বর্ণের মানুষ আছে, তা ছিল সে বিষয়টা। ল্যাঙ্গুয়েজ ইস্যু, ভাষাকেন্দ্রিক যে সমস্যাটা, পাকিস্তান রাষ্ট্রে উর্দু, পাঞ্জাবি, পশতুন, বেলুচি, বাংলা, সিন্ধ, বিভিন্ন যে ভাষার সমস্যা, সেটা। পলিটিক্যাল ডিসইন্টিগ্রেশন, রাজনৈতিক ডিসক্রিমিনেশন, রাজনৈতিক যে বৈষম্য, সেটা। মার্শাল ল, সামরিক শাসন। ল্যাক অফ রেসপন্সিবিলিটি, জবাবদিহিতার যে
অভাব সেটা, ল্যাক অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস, গণতান্ত্রিক যে চর্চা সেটার অভাব, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, 6 পয়েন্ট ইস্যু, ইলেকশনস অফ 1970, obduracy of politician, and liberation war in 1971. এই কারণেই পাকিস্তানের সংহতি, যে ইউনাইটেড পাকিস্তান ছিল, সেই ইউনাইটেড পাকিস্তান আস্তে আস্তে ভাগ হয়ে গেছে। পাকিস্তান ভেঙে 1971 সালে দুটো পাকিস্তান হয়েছে, দুটো রাষ্ট্র হয়েছে, নতুন একটি রাষ্ট্র বিকাশ হয়েছে, সৃষ্টি হয়েছে, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ। যাই হোক, আমাদের মূল আলোচনা আমরা যাই। ইকোনমিক যে ডিসক্রিমিনেশন, অর্থনৈতিক যে বৈষম্য ছিল, সেই বৈষম্যর কারণেই পাকিস্তান রাষ্ট্রের ভাঙন হয়েছিল অনেকেই মনে করে। কি বৈষম্য ছিল সে বিষয়টা আমরা একটু দেখিনি। এখানে আছে, অল দ্য ওয়েস্ট পাকিস্তান হ্যাড এ লার্জ পপুলেশন, যদিও পূর্ব পাকিস্তানে একটি বড় অংশ, বিশাল অংশ ছিল। ওয়েস্ট পাকিস্তান ডমিনেটেড দি ডিভাইডেড কান্ট্রি পলিটিক্যালি অ্যান্ড রিসিভড মোর মানি ফ্রম দি কমন বাজেট। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে যে যৌথ বাজেট হতো, সেই যৌথ বাজেটের সিংহভাগ অংশ টাকা, অর্থাৎ বেশিরভাগ টাকা আসতো পূর্ব পাকিস্তান থেকে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক অনুযায়ী, দেয়ার ওয়াজ মাচ ইকোনমিক ডিসক্রিমিনেশন এগেনস্ট পাকিস্তান। বিশ্ব ব্যাংকের যে রিপোর্ট ছিল, সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তান অনেক বৈষম্য করেছে, ইনক্লুডিং হায়ার গভর্নমেন্ট স্পেন্ডিং অন ওয়েস্ট পাকিস্তান। সরকারের ব্যয়ের ক্ষেত্রে এই বৈষম্যটা ছিল। ফিনান্সিয়াল ট্রান্সফার ফ্রম ইস্ট পাকিস্তান টু ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড দি ইউজ অফ দি ইস্ট ফরেন এক্সচেঞ্জ সারপ্লাসেস টু ফিনান্স টু ওয়েস্ট ইম্পোর্ট। পশ্চিম পাকিস্তানের রপ্তানি আমদানির জন্য বহির্বাণিজ্যের ক্ষেত্রে বলবো পাকিস্তান থেকে টাকা নিয়ে যাওয়া হতো, এবং বড় অংশের এই অঙ্কের টাকা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হতো। তাহলে বোঝাই যাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট এবং বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান টাকা লুট করে নিয়ে যেত। অর্থনৈতিক যে বৈষম্য, সেটা চরম আকার ধারণ করেছিল। মোরওভার, এখানে আরো একটি পরিসংখ্যান তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি। এই পরিসংখ্যানটাও তোমরা দেখতে পারো। আমি এই সময়ের স্বল্পতার জন্য পরিসংখ্যানটা পাঠ করব না, তোমরা দেখে নিবা। যাই হোক, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক অ্যান্ড কালচারাল যে ইয়াটা, সংস্কৃতিগত যে ইয়াটা, ডেমোগ্রাফিক্স অ্যান্ড কালচার। ডেমোগ্রাফিক মানে হচ্ছে জনসংখ্যাগত দিক থেকে পাকিস্তানের যে অবস্থা ছিল। পাকিস্তানের জনসংখ্যার মধ্যে ম্যাক্সিমাম জনসংখ্যা ছিল বাঙালি। রেশিও হিসাব করলে প্রায় 55%-এর বেশি জনসংখ্যা ছিল বাঙালি। টোটাল পাকিস্তানের হয়তো 25-26% জনসংখ্যা ছিল পাঞ্জাবি, আর রেস্ট অফ দি নেশন ছিল অন্যান্য জাতি। কিন্তু দেখা গিয়েছে 1947 থেকে 1971 পর্যন্ত, ইভেন এখন পশ্চিম পাকিস্তানে এখনো দেখা যাচ্ছে পশ্চিম পাকিস্তানের নেতৃত্বে যারা থাকছে বা পাকিস্তানের নেতৃত্ব তারা যারা দিচ্ছে, তারা হচ্ছে পাঞ্জাবি। এই পাঞ্জাবিরা হচ্ছে টোটাল পাকিস্তানের 27% জনসংখ্যা। হ্যাঁ, যাই হোক, এই তাহলে ডেমোগ্রাফিক যে মানচিত্র আমরা দেখছি, তাতে তৎকালীন পাকিস্তানে 55%-এর বেশি জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানের। কিন্তু আমরা নেতৃত্বে, আমরা অর্থনীতিতে, আমরা দেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে পিছিয়ে ছিলাম। অর্থাৎ চরম বৈষম্য আমাদের মধ্যে, আমাদের প্রতি পশ্চিম পাকিস্তানিরা করেছিল। আমরা এখানে পড়লে একটু সহজেই বুঝতে পারবো। ইস্ট পাকিস্তান ওয়াজ হোম টু 55% অফ পাকিস্তান পপুলেশন, অর্থাৎ টোটাল পাকিস্তানের 55% জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানের। দ্য লার্জেস্ট এথনিক গ্রুপ অফ দি প্রভিন্স আর বাঙ্গালিস। এই পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় আদিগোষ্ঠী ছিল, নৃগোষ্ঠী ছিল বাঙালি, হু টার্ন ওয়ার দি লার্জেস্ট এথনিক গ্রুপ ইন পাকিস্তান, যেটা পাকিস্তানের বড় বৃহত্তর আদিগোষ্ঠী হিসেবে বা জনগোষ্ঠী হিসেবে
পরিগণিত হয়েছিল। বাঙালি মুসলিমস formed the predominant majority, followed by Bengali Hindus, Bengali Buddhist and Bengali Christian. বাঙালির মধ্যে আবার ছিল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। East Pakistan also had many tribal groups. এখানে আবার অনেক আদিবাসী নৃতাত্ত্বিক গ্রুপ রয়েছে, গোষ্ঠী রয়েছে, ইনক্লুডিং চাকমাস, মারমাস, পাঞ্চাঙ্গা, গারোস, মণিপুরি, ত্রিপুরাস, তারপর সাঁওতাল, এর বনযোগী, আরো অনেকগুলো গোষ্ঠী রয়েছে, আদি গোষ্ঠী রয়েছে বাঙালি ছাড়াও। দে largely followed the religions of Buddhism, Christianity and Hinduism. তারা অনুসরণ করে বুদ্ধিজম, ক্রিশ্চিয়ানিটি এবং হিন্দুইজম। East Pakistan was home to immigrant Muslim from across the Indian subcontinent, including West Bengal, Bihar, Gujarat, Northwest Frontier Province, Uttar Pradesh, Assam, Odisha, the Punjab and Kerala. দেখা যাচ্ছে 1947 সালে যে পূর্ব পাকিস্তান এবং 1947 সালে মহাদেশে যে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে, ভারত এবং পাকিস্তান, এই ধর্মীয় বিচারে দুটি রাষ্ট্র সৃষ্টি হওয়ার কারণে দেখা গিয়েছে ভারত থেকে অনেক মুসলমান, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, বিহার, তারপর উড়িষ্যা, তারপর দেখা যাচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, আসাম, পাঞ্জাব, এই সমস্ত প্রদেশ থেকে বাংলায় অনেক মুসলমান চলে আসছিল বাংলাদেশ। যার কারণে এই অঞ্চলে একটা বড় অংশ ছিল রিফিউজি বা মাইগ্রান্ট হিসেবে। আর সংস্কৃতির বিষয়টা এখনো বলা হয়নি। সংস্কৃতি আমরা জানি, কালচার ইজ হোয়াট উই ডু আর হোয়াট উই আর, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সংস্কৃতিগত যে ডাইভার্সিটি সেটা একেবারেই ভিন্ন ছিল। সংস্কৃতিগত দিক থেকে পাকিস্তান যে সংস্কৃতি লালন করত, যে সংস্কৃতি পালন করত, তার চেয়ে আমরা একেবারেই ভিন্ন ছিলাম। পোশাক আশাকে, কথাবার্তায়, চলনে বলনে, সব দিক থেকে, খাদ্য অভ্যাসে আমরা একেবারেই ভিন্ন ছিলাম। যে শুধু পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের একটা জায়গায় মিল ছিল, সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। সংস্কৃতিগত বিচারে আমাদের অর্থাৎ আমাদের বলতে পূর্ব পাকিস্তান তথা বাঙালিদের সাথে পশ্চিম পাকিস্তানিদের কোনো মিল ছিল না। শুধু একটা জায়গায় মিল ছিল, ধর্মীয় মিল। কিন্তু ধর্মীয় মিল একটা রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে বা রাষ্ট্রের সংহতির জন্য, জাতীয়তাবাদ বিকাশের জন্য অন্যতম নয়। অন্যতম হচ্ছে সংস্কৃতিগত মিলটা। সংস্কৃতিগত ইউনিটি যদি থাকে, সংস্কৃতিগত যে সমন্বয় সেটা যদি থাকে, তাহলে ওই অঞ্চল বা ওই দেশের যে জাতীয় ঐক্য বা জাতীয় যে সংহতি সেটা সুনিশ্চিত হয়, সেটা সুদৃঢ় হয়। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে সংস্কৃতিগত বৈচিত্র্যতার কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক সংস্কৃতিগত যে বৈচিত্র্যতা সেটা থাকার কারণে আমরা ইউনাইটেড হতে পারিনি। তার উপরে ছিল বৈষম্য। এরপরে যেটা আসছে সেটি হচ্ছে এথনিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিসক্রিমিনেশন। এটা আমরা জানি যে অনেকটা আমাদের সবার ধারণা আছে এই বিষয়টাতে। এথনিক এবং লিঙ্গুইস্টিক ডিসক্রিমিনেশন এটা হচ্ছে সম্প্রদায়গত বা নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের কায়েমি স্বার্থবাদী যে শাসক ছিল বা যারা মসনদের ছিল, তারা সবসময় মনে করতো বাঙালিরা হচ্ছে ভীরু প্রকৃতির, বাঙালিরা অনেকটা সত্যিকারের মুসলিম নয়, তারা এখনো ভালো মুসলিম হয়ে উঠতে পারেনি। এই সমস্ত বিভিন্ন তুচ্ছ-তাচ্ছিল্য কথাবার্তা বলতো। এবং অনেক পশ্চিম পাকিস্তানিরা মনে করতো যে বাঙালিরা তো হচ্ছে হিন্দুদের বংশোদ্ভূত, হিন্দু থেকে আসছে। এই ধরনের বিভিন্ন তুচ্ছ-তাচ্ছিল্য কথা পশ্চিম পাকিস্তানিদের মুখে বাঙালিদের সম্পর্কে বলা হতো। বাঙালি যে নৃগোষ্ঠী, বাঙালি যে জাতিসত্তা, সেটাকে অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করার ব্যাপারটা ছিল। আর একটা লিঙ্গুইস্টিক যে ডিসক্রিমিনেশনটা, এটা আমি বলেছি, তারপর আবার বলি, টোটাল পাকিস্তানের মধ্যে 1947 থেকে
71 পর্যন্ত এই সময়ে হয়তো উর্দু ভাষায় কথা বলতো 10% মানুষ, কিন্তু উর্দুকে সারা পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা করা হয়েছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে পাকিস্তানের 55% মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা, সেই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করা হয়নি। এই যে মেজরিটির ভাষাকে অস্বীকার করা, মেজরিটির ভাষাকে অবজ্ঞা করা, আর উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করে দেওয়া, যেটা পাকিস্তানের এককভাবে কোনো অঞ্চলের রাষ্ট্রীয় ভাষা নয়, সে ভাষাকে করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ভাষা। এগুলোর কারণে দেখা গিয়েছে পাকিস্তানের সংহতি যেটা, ইন্টিগ্রেশন যেটা, সেটা আর হয়ে ওঠেনি। আর এই লিঙ্গুইস্টিক যে ডিসক্রিমিনেশন, এটার কারণে আমরা 1952 সালে ভাষা আন্দোলন করেছি। আর এই ভাষা আন্দোলনের মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল। ভাষা আন্দোলনের হাত ধরে 1954 সালে নির্বাচন হয়েছে, যুক্তফ্রন্টের নির্বাচন। 1956 সংবিধানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। 62 শিক্ষা আন্দোলন সফল হয়েছে। 66 6 দফা আসছে। 68 যে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে 69 গণ অভ্যুত্থান হয়েছে। 70 নির্বাচনে বিপুল জয় পেয়েছে বাঙালিরা। সর্বোপরি 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সবকিছুর পেছনে 1952 সালের ভাষা আন্দোলনের একটা অনুপ্রেরণা ছিল। ওখান থেকে বাঙালি সিঁড়ি হিসেবে ব্যবহার করার ক্রমান্বয়ে স্বাধীনতার পথে, মানে স্বাধিকারের আন্দোলন থেকে ক্রমান্বয়ে বাঙালিরা স্বাধীনতার দিকে ধাবিত হয়েছে। তো এই যে লিঙ্গুইস্টিক যে ডিসক্রিমিনেশন, এটার কারণে ওখান থেকেই গোড়াপত্তন হয়েছে আন্দোলনের। তারপরে যেটা দেখেছি সেটা হচ্ছে মিলিটারি ডিসক্রিমিনেশন, অর্থাৎ সেনাবাহিনীর ক্ষেত্রে, পাকিস্তানের সৈন্যবাহিনীর ক্ষেত্রে বা সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, সেটা ছিল চোখে পড়ার মতো। সিন্স আমরা একটু স্লাইডের দিকে গেলে আর একটু সহজ হতো তোমাদের বুঝতে। সিন্স ইট ইউনিফিকেশন উইথ পাকিস্তান, পাকিস্তান যখন এক হয়, দ্য ইস্ট পাকিস্তান আর্মি হ্যাড কনসিস্ট অফ অনলি ওয়ান ইনফেন্ট্রি ব্রিগেড মেড অফ 2 ব্যাটালিয়নস। দুটি ব্যাটালিয়ন নিয়ে পাকিস্তানের পূর্ব পাকিস্তানে একটি ইনফেন্ট্রি ব্রিগেড গঠন করা হয় শুধু। দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট and the 1/4 or 3/8 Punjab regiment in 1948. 1948 সালে পাঞ্জাব রেজিমেন্ট এবং বাংলা রেজিমেন্ট, দুটি রেজিমেন্ট হয়। দিস টু ব্যাটালিয়নস boast only 5 রাইফেলস companies between them. ওই ব্যাটালিয়নগুলোর মধ্যে শুধু পঞ্চম রাইফেল কোম্পানি ছিল। অ্যান্ড ইনফেন্ট্রি ব্যাটালিয়ন নর্মালি হ্যাড 5 companies, যেখানে সচরাচর বলা হচ্ছে একটা ব্যাটালিয়নের মধ্যে 5টি কোম্পানি থাকে। দিস উইক ব্রিগেড ওয়াজ আন্ডার দি কমান্ডার অফ ব্রিগেডিয়ার আইয়ুব খান। এই দুর্বল যে ব্রিগেড হয়েছিল, এটা বেসিক্যালি ব্রিগেড কমান্ডার ছিল আইয়ুব খান, যিনি জিওসি হিসেবে, জেনারেল কমান্ডিং অফিসার হিসেবে পরিচিত ছিল 4th আর্মি ডিভিশনের। টুগেদার উইথ ইস্ট পাকিস্তান রাইফেলস which was tasked with defending East Pakistan during the Indo-Pakistani War of 1947. 1947 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বাঙালি যে রেজিমেন্ট, সেই রেজিমেন্ট যুদ্ধ করেছে। দ্য পাপ PAF Maris and the Navy had little presence in this region. যদিও ওই অঞ্চলগুলোতে যেখানে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ভারতে, ওখানে কিছু নেভির সৈন্যরাও ছিল। যাই হোক, সর্বোপরি পাকিস্তানের পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, তার মধ্যে অন্যতম বৈষম্য ছিল সেনাবাহিনীর নিয়োগের ক্ষেত্রে। আমরা যদি ইতিহাসের আলোকে একটু বলতে যাই, তাহলে আর একটু সহজ হবে তোমাদের বুঝতে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। সেই যুদ্ধের আগ পর্যন্ত বাঙালিদেরকে পশ্চিম পাকিস্তানিরা মনে করতো বাঙালিরা ভেত বাঙালি আর ভীত বাঙালি, অর্থাৎ বাঙালিরা বেশি খায় এবং বেশি ভয় পায়, এরকম মনে করা হতো। এরকম একটি প্রবাদ পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল। কিন্তু 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সেই যুদ্ধে বাঙালি যে সমস্ত সৈন্যরা ছিল পাকিস্তানের এবং ভারত সীমান্তে, বিশেষ করে লাহোর সীমান্তে যে সমস্ত বাঙালি অফিসাররা দায়িত্বে ছিল, তারা অনেক
দক্ষতার সাথে বীর বিক্রম যুদ্ধ করেছে। এবং অনেকেই বলে থাকেন বা বলা হয়ে থাকে, যারা মিলিটারি স্ট্র্যাটেজির উপরে পড়াশোনা জানেন তারা অনেকেই বলেন যে তৎকালীন সময় অর্থাৎ 1965 সালে পাকিস্তানের লাহোর রক্ষা পেয়েছিল বাঙালিদের কারণে, বাঙালি সৈন্যদের কারণে। এই যে বাঙালিদের বীরত্বগাথা যুদ্ধ, এই যুদ্ধের কারণে বাঙালির এই সুনিপুণ যুদ্ধ কৌশলের কারণে পাকিস্তানের লাহোর রক্ষা পেয়েছিল। এবং তৎকালীন সময়ে বাঙালি অনেক অফিসারকে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল, হিলাল ইমতিয়াজ, আরো অনেক পাকিস্তানের যে সমস্ত তৎকালীন সময়ে পুরস্কার ছিল ওগুলো দেওয়া হয়েছিল। যাই হোক, এই 65 সালের যুদ্ধের পরে কিছু বাঙালি পুরো পাকিস্তানের কিছু ছেলেকে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছিল। এর আগে সৈন্যবাহিনী নিয়োগই দেয়নি। এই যে বৈষম্য, এই বৈষম্যের কারণে বাঙালি পশ্চিম পাকিস্তানের একটা অংশ, যেটা পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এটা স্প্রেড করেছে, এটা স্বাধীন হয়ে গেছে। শিক্ষার্থীরা, এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ভৌগোলিক দূরত্ব, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স। আমরা এই মানচিত্রের মধ্যে, এই ইমেজের মধ্যে দেখছি এই সবুজ অংশটা হচ্ছে পাকিস্তান, আর এটা পাকিস্তানের 1947 সালের মানচিত্র। 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানের মানচিত্র ছিল এরকম। মাঝখানে বিশাল ভারত, প্রায় 1800 কিলোমিটারের ভারত, আর ভারতের পূর্ব পাশে ইস্ট পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ, আর পশ্চিম পাশে ওয়েস্ট পাকিস্তান, যেটা বর্তমান পাকিস্তান। এই যে একটা অস্বাভাবিক রাষ্ট্র, জিওগ্রাফিক্যাল যে প্রক্সিমিটি, জিওগ্রাফিক্যাল যে নৌকট্য থাকার কথা, কাছাকাছি থাকার রাষ্ট্র হলে সেই মানে ভৌগোলিক যে ডিস্টেন্স সেটা অনেক বেশি ছিল, একেবারেই অস্বাভাবিক দূরত্বে ছিল, যার কারণে একটা সময়ে গিয়ে পুরো পাকিস্তানের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলনের দানা বাঁধে। ফলশ্রুতিতে এই পুরো পাকিস্তান স্বাধীন হয়ে যায়। এখানে তোমাদের একটু লক্ষ্য করলে দেখবে যে মাঝখানে যে বিশাল ভারত আছে, এই ভারত অনেক বড় রাষ্ট্র হলেও তাদের একটা ভৌগোলিক যে সমন্বয় সেটা রয়েছে, একটি প্রদেশের সাথে অন্য প্রদেশের ভৌগোলিকভাবে কানেকশন রয়েছে। যদিও এখানে বাংলাদেশের উত্তর পাশে শিলিগুড়ি করিডোর হয়ে সেভেন সিস্টারে যেতে হয়, তাও যাওয়ার তো একটা রাস্তা আছে। এই অঞ্চলটা একেবারেই বিচ্ছিন্ন নয়, একেবারে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার একেবারেই বিচ্ছিন্ন নয়। কিন্তু আমরা দেখছি পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব ছিল 1200 মাইল। তাহলে এটা রাষ্ট্র হয় কিভাবে? এই কারণে জিওগ্রাফিক্যাল যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের কারণে যে ডিসইন্টিগ্রেশন, সেই ডিসইন্টিগ্রেশনটা হয়েছে। এরপরে সোশ্যাল ডিসক্রিমিনেশনটা পশ্চিম পাকিস্তানের মধ্যে চরম এখনো আছে। সেটা এখনো যারা পাঞ্জাবি, তারা চাকরি বাকরিতে, তারা অর্থনীতিতে, তারা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের প্রশাসনিক যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে ওখানেই তারা সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এবং সামাজিকভাবেও তারা অনেক গুরুত্বপূর্ণ স্থানে থাকে। কিন্তু অন্যান্য প্রদেশের যারা বাসিন্দা আছে তারা অতটা গুরুত্ব পায় না। সেজন্য পাকিস্তানের বর্তমান যে পাকিস্তান আছে, সেই পাকিস্তানের বেলুচিস্তান, তারপর সিন্ধ, তারপর অন্যান্য যে প্রদেশগুলো আছে, খাইবার প্রদেশের সমস্ত প্রদেশে, বা আজাদ কাশ্মীরেও পাকিস্তান বিরোধী মাঝে মাঝে আন্দোলন হয়, পাঞ্জাব বিরোধী। এই যে একটা প্রদেশকে অতি গুরুত্ব দেওয়া, অন্যগুলো প্রদেশকে ছোট করে দেওয়া, পাঞ্জাবি যারা, তাদের সামাজিক অবস্থান অনেক উপরে, যারা নন পাঞ্জাবি তাদের সামাজিক অবস্থান নিচে। এই যে একটা ডিসক্রিমিনেশন, বৈষম্য, এই বৈষম্যের কারণে পাকিস্তানের যে সংহতি সেটা অর্জন হয়নি। রুল অফ দি পাকিস্তান মিলিটারি যে ভূমিকা ছিল সেটা আমাদের সবার জানা আছে।
আমরা কম বেশি সবাই জানি বিষয়টা। পলিটিক্যাল এক্সপ্লয়টেশন, রাজনৈতিক যে শোষণ, সেটা পাকিস্তানে কি পরিমাণ ছিল সেটা একটু পরিসংখ্যান দিলে তোমাদের বুঝতে সহজ হবে। এই যে পরিসংখ্যানটা 1955 থেকে 1956, এখানে আমির উদ্দিন, উনি মুসলিম লীগের লিডার ছিলেন, আমির আহমেদ। তারপরে 1956 থেকে 1958 পর্যন্ত একে ফজলুল হক মুসলিম লীগ লিডার ছিলেন। তারপরে মোহাম্মদ হামিদ আলী অ্যাক্টিং আওয়ামী লীগ। এই যে পরিসংখ্যানটা আমরা দেখছি, পরিসংখ্যান দেখলে সহজেই তোমাদের কাছে পরিষ্কার হবে যে পুরো পাকিস্তান থেকে 1947 থেকে পলিটিক্যাল এক্সপ্লয়টেশনটা কি ছিল একটু বলি। 1947 থেকে 1956 পর্যন্ত, এ সময়ে পুরো পাকিস্তান থেকে অনেক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তাদেরকে প্রধানমন্ত্রী করা হয়নি। তারপর গভর্নর হিসেবে ছিল পশ্চিম পাকিস্তানের, এবং প্রেসিডেন্ট হিসেবেও পশ্চিম পাকিস্তানের ছিল। এবং 1954 সালে যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে মুসলিম যুক্ত ফ্রন্ট ক্ষমতায় আসলেও খুব কম সময়ের মাথায়, প্রায় 2 মাস 58 দিনের মাথায় যুক্ত ফ্রন্টে যে সরকার ছিল পুরো পাকিস্তানে, প্রাদেশিক সরকার, সেই সরকার উৎখাত করা হয় কেন্দ্রের শাসন জারির মাধ্যমে। এভাবে 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তান রাষ্ট্র নেতৃত্বের ক্ষেত্রে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল খুবই কম, একেবারেই নস্যি বলতে গেলে কম। সবসময় পশ্চিম পাকিস্তানি ব্যক্তিবর্গরাই নেতৃত্ব দিয়েছে। এই যে পলিটিক্যাল এক্সপ্লয়টেশন বা রাজনৈতিক বঞ্চনা, রাজনৈতিক শোষণ, এটা এই সময়টাতে চরম আকার ছিল, যার কারণে এটা পাকিস্তানের সংহতির ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করেছে। তারপরে যে বিষয়টি আমরা দেখছি সেটা হচ্ছে অটোক্রেটিক রুল অফ ওয়েস্ট পাকিস্তান পলিটিশিয়ান। পশ্চিম পাকিস্তানের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তারা স্বৈরাচারী আচরণ করত পূর্ব পাকিস্তানের সাথে। স্বৈরাচারী আচরণের প্রথম যে ইয়াটা আমাদের বাঙালিদের কাছে উচ্ছরিভূত হয়েছিল সেটা হচ্ছে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এবং 1951 সালে খাজা নাজিমুদ্দিন লিয়াকত আলী খান, এই সমস্ত ব্যক্তিবর্গরা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে নাকি উর্দু হবে এই বিষয়ের উপরে সিদ্ধান্তে যাওয়ার আগে তারা আগেই বলে দিয়েছেন। পাকিস্তানের মেজরিটি বাঙালি হওয়ার সত্ত্বেও বাঙালিদের মতামতকে উপেক্ষা করে তাদের মতামতকে চাপিয়ে দেওয়ার জন্য, তাদের মতামতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিফলিত হোক সেটা করার জন্য প্রথমে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণায় দিয়ে দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তাছাড়া মোহাম্মদ লিয়াকত আলী খান এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিল পাকিস্তানের, সবাই ছিল অটোক্রেটিক, যার কারণে 1946 পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 1949 সালে পাকিস্তানে, কিন্তু নির্বাচন তো দেয়নি, সংবিধানও দেয়নি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির 11 বছরের মধ্যে 9 বছর পর একটা সংবিধান দিয়েছে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনতা উত্তরে 1 বছরের কম সময়ের মধ্যে আমরা একটা ভালো সংবিধান পেয়েছি, পৃথিবীর অন্যতম সেরা একটা সংবিধান পেয়েছি। কিন্তু পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির 9 বছর পরেও যথাযথভাবে সংবিধান দিতে পারেনি। সেই সংবিধান পাওয়ার জন্য মানুষকে সংগ্রাম করতে হয়েছে। এই যে পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দের মধ্যে একটা অটোক্রেটিক চেতনা, অটোক্রেটিক যে মন মানসিকতা, সেই অটোক্রেটিক মন মানসিকতার কারণে পাকিস্তানের যে পক্ষ সেটা প্রতিষ্ঠা হয়নি, বরঞ্চ
পাকিস্তান থেকে একটা অংশ স্বাধীনই হয়ে গেল, যেটা আমাদের বাংলাদেশ। ইভেন এখন যে পাকিস্তান আছে, পাকিস্তানের ঐক্য প্রতিষ্ঠা হয়নি এখনো। যারা বেলুচিস্তান আছে, অন্যান্য যে প্রদেশগুলো আছে, তারাও স্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে। পাকিস্তানি নেতৃত্বের অটোক্রেটিক মন মানসিকতার কারণে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যে ইমেজটা দেখছো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মার্শাল লকে, যারা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তাদের ছবিগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের সামনে। ইনি হচ্ছেন আইয়ুব খান, ইয়াহিয়া খান আর জিয়াউল হক, পাকিস্তানের তিনজন সেনাপ্রধান, যাদের নেতৃত্বে, সেনাপ্রধান কাম প্রেসিডেন্ট, যাদের নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছিল, মার্শাল ল জারি হয়েছে। তো আমরা জানি পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেছিল জেনারেল ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জার 1958 সালে 7 অক্টোবর পাকিস্তান মার্শাল ল জারি করে। খুব কম সময়ের মধ্যেই ওই বছরই, ওই মাসে 27 অক্টোবরে আবার জেনারেল আইয়ুব খান, এই জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে হটিয়ে উনি সেনাবাহিনীর মার্শাল ল জারি করেন এবং উনি টানা 11 বছর 1958 থেকে 1959 পর্যন্ত লৌহ মানব হিসেবে পাকিস্তান দোদণ্ড প্রতাপে শাসন করেছে, গণতন্ত্রকে রুদ্ধ করেছে, মিছিল মিটিং বন্ধ করে দিয়েছিল, মৌলিক অধিকার বন্ধ ছিল। অর্থাৎ সমস্ত গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে, মানুষের যে মৌলিক অধিকার যেগুলো আছে, সবগুলোকে বন্ধ করে দিয়ে, রুদ্ধ করে দিয়ে এই আইয়ুব খান দীর্ঘ 11 বছর শাসন করেছে, যিনি এশিয়ার লৌহ মানব হিসেবে খ্যাত। তারপরে আছে ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান উনি দ্বিচারিতার কারণে, ওনার দীর্ঘসূত্রিতার কারণে এবং ষড়যন্ত্রের কারণে অপারেশন সার্চলাইট, যেটা নিরস্ত্র বাঙালিদেরকে, ঘুমন্ত বাঙালিদেরকে, নিষ্পাপ বাঙালিদেরকে হত্যার জন্য যে ষড়যন্ত্র হাত করেছিল এই ইয়াহিয়া খান, উনি কুখ্যাত সেই ইয়াহিয়া খান। উনিও মার্শাল ল জারি করেছিল পাকিস্তানে। এবং এই হচ্ছে জেনারেল জিয়াউল হক। উনি 1977 থেকে 1988 পর্যন্ত উনিও প্রায় দীর্ঘ 10-11 বছর পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান তো ছিলেনই, রাষ্ট্রপতিও ছিলেন এনারা। অর্থাৎ পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব বলতে গেলে এটা সেনাবাহিনীর ইতিহাস। পাকিস্তানের রাজনীতি মানে ঘুরে ফিরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেনাবাহিনী এখানে একটা অচ্ছন্ন থাবা থেকে যায়। তো এই যে যখন একটা রাষ্ট্রে মার্শাল ল থাকে অথবা মিলিটারি সেনাবাহিনীতে, সেনাবাহিনী যদি গণতান্ত্রিক রাজনীতিতে বা রাজনীতিতে ইন্টারভেনশন করে, তাহলে ওই রাষ্ট্রের মৌলিক অধিকার থাকে না, ওই রাষ্ট্রের জাতীয় সংহতি থাকে না, ওই রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আমরা যেটা দেখেছি পাকিস্তানের ইতিহাস মানে সেনাবাহিনীর ইতিহাস। তারপর যেটা আসছে ডিসকন্টিনিউশনস অফ ইলেকশন, যথাসময়ে নির্বাচন দিতে না পারা, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই 1947 সালের 14 আগস্টে পাকিস্তান প্রতিষ্ঠা হয়। 1947 সালে যে ভারত স্বাধীনতা আইন হয়েছিল, সেই স্বাধীনতা আইনের আলোকে নির্বাচন হওয়ার কথা ছিল পাকিস্তান 1949 সালে, অর্থাৎ 5 বছর পরে। কিন্তু সেই নির্বাচন দিয়েছে বিভিন্ন ছল চাতুরির আশ্রয় নিয়ে, সেই নির্বাচন হয়েছে 1956 সালেও হয়নি, ফুল পাকিস্তানের নির্বাচন হয়নি, সেই নির্বাচন হয়েছে একেবারেই বলতে গেলে 1971 সালে। দীর্ঘ 23 বছর ধরে কোনো ফলপ্রসূ কোনো নির্বাচন দেয়নি। মাঝখানে 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল, প্রাদেশিক নির্বাচন। এই যে নির্বাচন না দেওয়ার সংস্কৃতি, নির্বাচনের মাধ্যমে মানুষের জনমতের প্রতিফলন ঘটে, মানুষের পছন্দ অপছন্দের প্রতিফলন ঘটে। এই মানুষের জনমতকে যে ত্রুটি চেপে ধরা, জনমতকে যে রুদ্ধ করার সংস্কৃতিটা পাকিস্তানের ছিল, যার কারণে জাতীয় সংহতি প্রশ্নে, জাতীয় সংহতি প্রচেষ্টার ক্ষেত্রে
পাকিস্তান এই নির্বাচন না দেওয়ার কারণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়নি। এরপরে যেটা দেখছি পাকিস্তানের সংহতির সমস্যার মধ্যে, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন টু ফর্ম অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব সংবিধান প্রণয়নের ক্ষেত্রে পাকিস্তান যে দীর্ঘসূত্রিতার আশ্রয় নিয়েছিল সেটা খুবই স্পষ্ট। ভারত এবং পাকিস্তান একদিনের ব্যবধানে উপমহাদেশে দুটি রাষ্ট্র সৃষ্টি হলেও ভারত 1949 সালে একটি সংবিধান দিয়েছে, যে সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। ভারত খুব কম সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান দিয়েছে, কিন্তু পাকিস্তান রাষ্ট্র ভারতের প্যারালাল সৃষ্টি হলো, স্বাধীনতা লাভ করলো। পাকিস্তান সংবিধান পেয়েছে আমরা 1956 সাল। সেই সংবিধান পেতেও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে। এই যে কি বলে প্রোক্রাস্টিনেশনস অফ কনস্টিটিউশন, সংবিধানের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার কারণেই হয়েছে পাকিস্তানের যে সংহতি, পাকিস্তানের যে ইন্টিগ্রেশন, সেটা হয়নি। তারপর যেটা আসছে সেটা হচ্ছে ল্যাক অফ প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পাকিস্তানের জন্য, বা যে কোনো বড় রাষ্ট্রের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি খেয়াল করি, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই বিভিন্ন প্রদেশ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ তথা তদানীন্তন পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করেছে। আমাদের প্রথম দিকে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন ছিল স্বাধীনতার আন্দোলন এবং স্বায়ত্তশাসনের আন্দোলন ছিল। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এবং তার অনুসারীরা যে আন্দোলন করেছেন, জাতীয় 4 নেতা সহ, ওই আন্দোলন শুরুতেই ছিল স্বায়ত্তশাসনের আন্দোলন। কিন্তু স্বায়ত্তশাসনের প্রশ্নে পাকিস্তান যখন অনড় এবং তাদের বঞ্চনা যখন বেড়ে গেছে এবং গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটাকে তারা যখন অসম্মান করেছে এবং গণতান্ত্রিক যে চর্চা সেটাকে যখন বন্ধ করে দিয়েছে মার্শাল ল এসে পাকিস্তান সামরিক শাসন জারির মাধ্যমে, তখন পাকিস্তানের যে বিভিন্ন প্রদেশগুলো ছিল, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে সম্প্রদায় আছে, তাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়, ডিসইন্টিগ্রেশন সৃষ্টি হয়। এই ডিসইন্টিগ্রেশনের কারণে একসময় পাকিস্তানের ভাঙন শুরু হয়ে যায় এবং এই ভাঙনের চূড়ান্ত রূপ হিসেবে আমরা বাংলাদেশ পেয়েছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটার সাথে আমরা পরিচিত। আমাদের 1952 সালের ভাষা আন্দোলন, এই বিষয়ে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আলোচনা চলে আসছে। তারপর আরেকটু বলছি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা প্রথমে ভাষা আন্দোলনের দুটি পর্ব আছে। একটা হচ্ছে প্রথম পর্ব প্রাথমিক অবস্থা, একটা দ্বিতীয় অবস্থা। প্রাথমিক অবস্থা হচ্ছে 1947 সালের, যখন পাকিস্তান রাষ্ট্রটা 1947 সালের 14 আগস্ট, তখন ঠিক অব্যবহিত পরে পাকিস্তান রাষ্ট্রের ভাষা কি হবে সে বিষয়ে পাকিস্তানের যারা স্কলার ছিলেন জিয়াউদ্দিন আহমেদ সহ তৎকালীন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যারা স্কলার ছিলেন, তারা সবাই বিষয় সিদ্ধান্তে আসার জন্য অনেকগুলো গবেষণা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে পশ্চিম পাকিস্তানি কায়েমি শক্তি তারা তাদের উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। ফলশ্রুতিতে অধ্যাপক আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদের নেতৃত্বে আরো অনেকেই ছিলেন, ওনাদের নেতৃত্বে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে নাকি ইংরেজি হবে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরাও ছিলেন। এই বিষয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক প্রবন্ধ লেখনী হয়েছে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার প্রবন্ধ উল্লেখ করেছেন, আমরা হিন্দু মুসলমান যেমন শক্তি, তার চেয়ে বড় শক্তি হচ্ছে আমরা বাঙালি। এই
অনেক তারপর তমদ্দুন মজলিস হয়েছে, এইগুলো বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি। এই দাবিটা ক্রমান্বয়ে আস্তে আস্তে 1951 সাল পর্যন্ত আসছে। 1952 সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের আততায়ী হাতে নিহত হন, খাজা নাজিবুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। উনি এসে আবার পাকিস্তানের রাষ্ট্রভাষার বিষয়টা তুলে আনেন। উনি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার বিষয়ে কথা বলেন, ভাষণ দেন। তখন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভাষা আন্দোলনে যোগ দেয় এবং মুখ্যত এই আন্দোলনটা, এই যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পরবর্তীতে 1954 নির্বাচন পেয়েছি, 56 সংবিধান পেয়েছি এবং 1962 শিক্ষা আন্দোলন সহ 71 মহান মুক্তিযুদ্ধ, সমস্ত আন্দোলনের, বাঙালি জাতির সমস্ত আন্দোলনের বীজ বপন করা হয়েছিল ভাষা আন্দোলনের মধ্যে। তো এই ভাষা আন্দোলনের মাধ্যমেই আমরা বাংলা নামক রাষ্ট্রটা পেয়েছি, বাংলাদেশ নামক রাষ্ট্রটা। 6 পয়েন্ট, যেটাকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়, এই বাঙালির ম্যাগনা কার্টা সম্পর্কে আমরা জানি, তারপরেও তোমাদেরকে একটু ইয়ে করি। The Constitution should provide for a federation of Pakistan in its true sense based on the resolution. লাহোর রেজুলেশনের ভিত্তিতে, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার। এটা 6 দফার প্রথম দফা ছিল। তারপর 2 নম্বর যে দফাটা আসছে সেটা, দ্য ফেডারেল গভর্নমেন্ট শুড ডিল উইথ অনলি 2 সাবজেক্ট। যুক্তরাষ্ট্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকার দুটি বিষয়ে শুধু ডিল করবে, একটা হচ্ছে ডিফেন্স, প্রতিরক্ষা, একটা ফরেন অ্যাফেয়ার্স। তা কেন্দ্রীয় সরকার, আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একটা প্রাদেশিক সরকার থাকে আর একটা ফেডারেল সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, যেটাকে কেন্দ্রীয় সরকার বলা হয়। তো এই ফেডারেল গভর্নমেন্ট শুধু দুটি বিষয়ে কথা বলতে পারবে, একটা হচ্ছে ডিফেন্স, প্রতিরক্ষা, একটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স, পররাষ্ট্রনীতি, and others residual subject should be vested in federating state. অন্যান্য যে প্রাদেশিক বিষয়গুলো থাকবে সেগুলো প্রাদেশিক সরকারের হাতেই থাকবে। 3 নম্বর যেটা দেখছি, টু সেপারেট বাট ফ্রিলি convertible currency for 2 wings should be introduced. অর্থাৎ দুটি আলাদা মুদ্রা থাকবে, মুদ্রা দুটি সহজেই বিনিময়যোগ্য হবে। পাকিস্তানের 2 অঞ্চলের মধ্যে দুটি মুদ্রা থাকবে, এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, দ্য পাওয়ার অফ দি ট্যাক্সেশন অ্যান্ড রেভিনিউ কালেকশন শুড বি বেস্ট ইন দি ফেডারেটিং ইউনিট অ্যান্ড দি ফেডারেল সেন্টার or would have no such power. The federations would be entitled to a share in state tax to meet expenditures. অর্থাৎ প্রাদেশিক সরকার রেভিনিউ কালেকশনের বিষয়টা, কর এবং রেভিনিউ দুটি কালেকশন করার ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। আর প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ যেটা ফেডারেশন বলা হচ্ছে, ফেডারেল গভর্নমেন্ট যেটা থাকবে, সেই ফেডারেল গভর্নমেন্টকে ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা দেবে। 5 নম্বর যেটা দেখছি সেটা হচ্ছে, দেয়ার শুড বি 2 সেপারেট অ্যাকাউন্ট ফর ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের জন্য দুটি আলাদা থাকবে, অ্যাকাউন্ট থাকবে। The foreign exchange requirements of the federal government should be met by the 2 wings equally or in ratio be fixed. যাই হোক, এটা আমরা মোটামুটি বুঝছি। তারপর 6 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে, ইস্ট পাকিস্তান শুড হ্যাভ এ সেপারেট মিলিটারি, একটা আলাদা সৈন্যবাহিনী থাকবে অথবা প্যারামিলিশিয়া থাকবে। ফোর্স অ্যান্ড নেভি হেডকোয়ার্টার শুড বি ইন ইস্ট পাকিস্তান। নেভি হেডকোয়ার্টার পুরো পাকিস্তানের মধ্যে থাকতে হবে। এই বিষয়ে, এই 6টি বিষয়কে কেন্দ্র করে বঙ্গবন্ধু 1966 সালে 5ই ফেব্রুয়ারি 6 দফা করে উপস্থাপন করেন লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে। আর এই 6 দফাই হয়ে যায় বাঙালি মুক্তির
সনদ, যেটাকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। যাই হোক, এই 6 দফার কারণে পাকিস্তানের ভাঙনটা হয়েছে, অনেকেই বলে করেন ডিসইন্টিগ্রেশনটা হয়েছে। তারপর 6 দফা থেকে আমরা পাচ্ছি 1970 সালের গণঅভ্যুত্থান। তারপরে যেটা আসছে সেটা 1970 সালের নির্বাচন। 70 নির্বাচনেও আমরা পাকিস্তানের জাতীয়ভাবে ক্রস দি পাকিস্তান নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে উভয়ে আওয়ামী লীগ জয়ী হয়েছে। আমরা যদি রেশিওতে যাই, আমরা দেখব প্রাদেশিক পরিষদে 300টি আসনের মধ্যে 288টি আসন লাভ করে, যা সংরক্ষিত 10টি সহ হিসাব করলে 258টি আসন লাভ করে। আবার কেন্দ্রীয় পরিষদে 159টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে। এই যে উভয় পরিষদে জাতি এবং প্রাদেশিক পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও এবং হোল পাকিস্তানের মধ্যে আওয়ামী লীগ মেজরিটি অর্জন করার পরেও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হতে পারেনি। পশ্চিম পাকিস্তানি সামরিক শাসক এবং রাজনীতিবিদ যারা ছিল তাদের এর কারণে, ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি। ফলশ্রুতিতে বাঙালি আন্দোলন শুরু করে দেয়। এই আন্দোলনের রেশ ধরে আমরা একেবারে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। এটা একটি কারণ ছিল পাকিস্তানের ডিসইন্টিগ্রেশনের। মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানি। শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে মেল করতে পারবে। প্রথম স্লাইডে আমার মেল অ্যাড্রেস আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। पल पल दिल के पास